ইসিজি এখন তাহলে আমরা ইসিজিটা একটু বলে দেবো। তাহলে শুরু করলাম। হ্যাঁ, কারণ মাইক্রোফোন খোলা আছে, একটু মাইক্রোফোনটা অফ করার। হ্যাঁ, মাইক্রোফোনটা অফ করার, মাইক্রোফোনটা অফ করার চেষ্টা করো। আচ্ছা, ইসিজি। ইসিজি যদি আমরা পুরোটা মিনিং ধরি তাহলে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ইলেকট্রোকার্ডিওগ্রাফি, ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি, ঠিক আছে। আচ্ছা, ইসিজির হিস্ট্রি যদি ধরি, হিস্ট্রি আমাদের ওইভাবে দরকার নাই, অনেক বড় হিস্ট্রি আছে কত সাল থেকে। সেটা হিস্ট্রিতে যদি আমরা দেখি তাহলে প্রায় 1980 কত সাল থেকে ইসিজি আবিষ্কার হয়েছে। আবিষ্কারটা অতটা ইম্পর্টেন্ট না, তোমাদের কাছে শুধু ইম্পর্টেন্ট ইনথোভেন উইলিয়াম, তাই না? এ হচ্ছে ডাচ ফিজিওলজিস্ট, তাকেই বলা হয় হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফির ফাদার, ঠিক আছে, তাকেই ইলেকট্রোকার্ডিওগ্রাফির ফাদার বলা হয়। এছাড়া ইসিজি অনেক আগে থেকে, হিস্ট্রিতে অনেক আগে থেকে আবিষ্কার করার চেষ্টা করছে অনেকে। আচ্ছা, তাহলে তোমরা এই নামটা মনে রাখো যে ইলেকট্রোকার্ডিওগ্রাফি মূলত ইলেকট্রোকার্ডিওগ্রাফির ফাদার বা মেন যে ডিসকভার করছে তার নাম হচ্ছে ইনথোভেন উইলিয়াম। ইনথোভেন উইলিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে ইসিজির যে আবিষ্কারক বা তার নাম অনুসারে আসছে। এখন আমরা আসি যে কয়েকটা জিনিস, জাস্ট ছোট ছোট জিনিস। একটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইলেকট্রোকার্ডিওগ্রাফটা কি? আসলে ইলেকট্রোকার্ডিওগ্রাফটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট বা মেশিন, যার মাধ্যমে ইসিজিটা আমরা পাচ্ছি, ইসিজি রিডিংটা পাচ্ছি সেই মেশিনের মাধ্যমে বা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। আর ইলেকট্রোকার্ডিওগ্রামটা কি? ইলেকট্রোকার্ডিওগ্রামটা যেটা হচ্ছে এই ইলেকট্রোকার্ডিওগ্রাম ব্যবহার করে যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাচ্ছি, তাই না? একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাচ্ছি, এটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। আচ্ছা, এটা পরে আসবে, এটা জাস্ট বোঝার জন্য তোমাদের দেয়া রাখছে। আচ্ছা, একটা ইসিজি পেপার তোমরা দেখতে পাচ্ছ সবাই? স্যার। আচ্ছা, দেখো, খেয়াল করো, ইসিজি পেপারটা খেয়াল করো, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইসিজি পেপার বুঝতে হবে, ইসিজি রিডিং করতে হবে, কারণ তোমাদের হার্ট রেট ধরবো বা ধরবো ইসিজির মাধ্যমে অনেক অনেক ডিজিজ কন্ডিশন। এখন সব ডিজিজ কন্ডিশন না বুঝালে তোমাদেরকে ফিজিওলজিটা অন্তত বুঝতে হবে ইসিজি, ঠিক আছে। তাহলে ফার্স্টেই আসো যে ইসিজি তে কি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা কয়েকটা ঘর দেখতে পাচ্ছি না? পর থেকে দেখো 0.2, তাই না? 0.2, এখানে কয়টা ঘর আছে দেখো তো, খেয়াল করো তো, গুনে বলো তো কেউ। হুম, এক একটা বড় ঘরে কয়টা ছোট ঘর আছে? স্যার 4টা, মোট 16টা হবে স্যার। 5টা করে। মোট 25টা। 5টা করে আছে। 25টা হবে স্যার। কয়টা 25টা বলো? করে। 5টা করে আছে স্যার। হ্যাঁ, গুড গুড গুড। হ্যাঁ হ্যাঁ, 25টা করে আছে। খেয়াল করো, উপরের দিকে 5টা, নিচের দিকে 5টা, তাহলে 5 পাঁচা কত? 5 পাঁচা 25। তার মানে ওই প্রথম লাইনটা আমি বাদ দিতে বলছি, -0.5 টু 0, ওইটা বাদ দিব, ওখানে একটু ভুল আছে। হ্যাঁ, ওখানে 4টে করে আছে, 4টে করে হবে না। এখানে পরের সেকশনটা দেখো, 0 টু 0.2 বা 0.4 লেখা রয়েছে, এর ভিতরে দেখো, এর ভিতরে দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে এক একটা ঘরে, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, দেখলে হবে। মাইক্রোফোনে কথা আসছে, হ্যাঁ, একটু খেয়াল করো কথা না আসে। আচ্ছা, এখন হচ্ছে এরপরে দেখো যে ওই যে যে ঘরগুলো আছে, তাহলে এক একটা বড় ঘরে আছে হচ্ছে 25টা করে ঘর, তাই তো? 25টা করে ঘর আছে। এখন এখানে খেয়াল করো যে এক একটা বড় ঘর মানে এক একটা ছোট ঘর মানে হচ্ছে নিচের দিকে আমাদের ইসিজি কিন্তু দুইটা সেকশন, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আরটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তাই না? এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে কি হিসেবে আমরা বিবেচনা করি? সময় হিসেবে, টাইম হিসেবে বিবেচনা করি, কত সময়। আর হচ্ছে উপরের দিকে হচ্ছে অ্যাম্পলিটিউড, হ্যাঁ, মিলিভোল্ট, যেটা মিলিভোল্টে প্রকাশ করা হয়। আর সময়টাকে হচ্ছে মিলিমিটার বা মিলি সেকেন্ড হিসেবে করা হয়। টাইমটাকে মিলি সেকেন্ড হিসেবে, সেকেন্ড হিসেবে চিন্তা করো, আর হচ্ছে ওইটা হচ্ছে মিলি ভোল্ট হিসেবে। এখন খেয়াল করো যে এক একটা ঘর, হ্যাঁ, এক একটা যদি আমরা 0.4 ধরি, এখানে আসো,
এটা আরো পরে আছে ছবিটা, আগে ছবিটা একটু বুঝাই দিই। তোমাদের ইয়ে আসতেছে, ছবি আসতেছে না, স্লাইডে আসতেছে জি সব স্যার। ছবি? আচ্ছা এই স্যার। দেখো, খেয়াল করো, আগে আমি ছবিটা বুঝাই দিই। টাইম ডিউরেশন অফ ডিফাইন্ড ইসিজি ওয়েভ ইজ প্লটেড হরিজন্টালি অন এক্স অ্যাক্সিস। আমি যেটা বললাম টাইমের যে ডিউরেশনটা সেটা এক্স অ্যাক্সিসে দেওয়া আছে, ঠিক আছে, আর অ্যাম্পলিটিউডটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তাহলে এক্স অ্যাক্সিসে 1 মিলিমিটার, 1 মিলিমিটার ইজ ইকুয়াল 0.04 সেকেন্ড, ঠিক আছে, 1 মিলিমিটার ইজ ইকুয়াল 0.04 সেকেন্ড। তাহলে এখন আসো ছবিতে। এই যে ছবি দেখো, এই যে এক একটা ঘর, নিচের দিকে যদি আমি এক একটা ঘর ধরি, এই যে 0.2 টু 0.4 সেকেন্ড আছে, তাহলে 0.4 থেকে 0.2 মাইনাস দিলে কত আসে এখানে? 0.2 সেকেন্ড, তাই না? তাহলে এক একটা ঘর তাহলে আসে হচ্ছে, যদি আমি 0.2 কে ভাগ দিই, 0.2 কে 5 দিয়ে ভাগ দিই, তাহলে কত আসে? 0.04 0.04 সেকেন্ড। তার মানে এক একটা ছোট ঘরের যে সেকেন্ড আসতেছে 0.04 সেকেন্ড, হ্যাঁ, আর 5টা ঘরের হিসেবে আসছে কত সেকেন্ড? 0.2 সেকেন্ড, ঠিক আছে, 0.2 সেকেন্ড, ঠিক আছে। আর হচ্ছে যদি আমি ধরি উপরের দিকে, উপরের দিকে হচ্ছে ছোট ছোট এক একটা ঘর হচ্ছে 0.1 মিলিভোল্ট, ঠিক আছে। তাইলে 1 2 3 4 5, উপরের দিকে এক একটা বড় ঘরে কয়টা করে আছে ঘর? 5টা করে উপরের দিকে আছে, তাহলে 0.5 মিলিভোল্ট, ঠিক আছে। এটুক বুঝতে পারছো কিনা? এটুক জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে একটা বড় ঘর, একটা বড় ঘরে, একটা বড় ঘর আমার পাস হতে সময় লাগতেছে 0.2 সেকেন্ড, ঠিক আছে, আর উপরের দিকে মিলিভোল্ট লাগতেছে 0.5 মিলিভোল্ট। এটা এটা মোটামুটি জানো। আর একটা ছোট ঘর যদি পার হতে যায়, স্যার এটা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ আবার বলো। হ্যাঁ, টাইমের এটা যদি আরেকবার একটু বলতেন, টাইমেরটা। ও টাইম, টাইম টাইম হচ্ছে সেকেন্ডে প্রকাশ করা হচ্ছে। এক একটা বড় ঘর হচ্ছে 0.2 সেকেন্ডে পার হবে, এক একটা বড় ঘর হচ্ছে 0.2 সেকেন্ড। এই যে দেখো খেয়াল করো, আমি যেখানে ছবিটা হাইলাইট করতেছি, 0.4 থেকে 0.2 মাইনাস করলে কত হয়? 0.2, তাই তো? 0.2। তাহলে হ্যাঁ 0.2। এই দেখো বড় ঘরটা চিন্তা করো, বড় ঘরে আমি বললাম না মোট কয়টা ঘর আছে? 1 2 3 4 5, উপরের দিকে 5, নিচের দিকে 5, আর ভিতরের দিকে আছে, তাহলে সব মিলায় 25টা ঘর আছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা যদি বড় ঘর ধরি যে 0.2 সেকেন্ডে পার হচ্ছে, তাই না, 0.2 সেকেন্ড হচ্ছে বড় ঘর, তাইলে ছোট ঘর কত? ছোট ঘর ভাগ করলে আসে, তাহলে 0.2 দিয়ে 5 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত আসবে? 0.04 সেকেন্ড। এক একটা ছোট ঘরের হচ্ছে 0.04 সেকেন্ড, আর 5টা ঘর মিলে 0.2 সেকেন্ড হচ্ছে। আর উপরের দিকে বললাম কি, এই একটা ঘর, উপরের দিকে একটা ঘর হচ্ছে 0.1 মিলিভোল্ট। তাহলে হ্যাঁ, তাহলে উপরের দিকে দেখো কয়টা ঘর আছে? 5টা ঘর আছে, তাহলে 0.5 মিলিভোল্ট। বুঝতে পারছো এবার? বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ছবিটা আমি ছবি পাঠাই দেবো, তোমরা পড়লে আরো ক্লিয়ার হবে, কঠিন কিছু না, সহজ জিনিস। আচ্ছা বুঝতে হবে। আচ্ছা এখন খেয়াল করো, পি ওয়েভ দেখা যাচ্ছে নিচের ছবিতে, উপরের ছবিতেও দেখা যাচ্ছে। উপরের ছবিতে জি স্যার। ডিমার্কেশন, উপরের ছবিতেও পি ওয়েভ আছে, নিচের ছবিতেও পি ওয়েভ আছে। আবার কিউ আর এস, হ্যাঁ, কিউ ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ, এই তিনটাকে একসাথে, কিউ কিন্তু একটা আলাদা ওয়েভ, আর একটা আলাদা ওয়েভ, এস কিন্তু একটা আলাদা ওয়েভ। তাহলে কিউ আর এস এই তিনটে ওয়েভ মিলে এটা কি বলা হচ্ছে? কিউ আর এস কমপ্লেক্স। মনে থাকবে? হ্যাঁ, কিউ আর এস কমপ্লেক্স বলা হয়। কিউ আর এস তিনটে আলাদা আলাদা কিন্তু ওয়েভ। দেখো খেয়াল করো, কিউ একটা ওয়েভ, পি একটা ওয়েভ, খেয়াল করো, পি একটা ওয়েভ, তাই তো, এর সাথে কিউ একটা ওয়েভ, আর একটা ওয়েভ, এস একটা ওয়েভ, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের বোঝার সুবিধার্থে কিউ আর এস ওয়েভটাকে আমরা আলাদা না করে একসাথে বলা হয়, কিউ আর এস কে বলা হয় কিউ আর এস কমপ্লেক্স, ঠিক আছে। এরপরে আসো, এস এর পরে কি আছে? আর একটা জিনিস আছে, দেখছো আর একটা ওয়েভ আছে, এটাকে কি বলা হয়? টি ওয়েভ। হ্যাঁ, ছবিতে দেখতে পাচ্ছো সবাই? টি জি স্যার, ওয়েভ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টি ওয়েভ, টি ওয়েভ। এখানে ছবিতে দেওয়া আছে, হ্যাঁ, পি, পি আর ইন্টারভেল, হ্যাঁ, এই যে পি কিউ আর, তাহলে পি আর ইন্টারভেল, এই পি থেকে আর পর্যন্ত এটা দেখা হয় অনেক সময়, এই যে গুণ করে, যে পি আর ইন্টারভেল। এই যে কি জন্য আমাদের সেকেন্ডটা দরকার, কি জন্য আমাদের সেকেন্ড দরকার? এই কারণে দেখো পি ওয়েভ, আমার উপরের ছবিতে দেখো পি ওয়েভ আছে আর আর ওয়েভ আছে। তাহলে পি আর আর ওয়েভের ভিতরে কয়টা ছোট ঘর আছে বলো তো তোমরা? এ তোমরা বলো, আমি বলবো না, তোমরা বলো। পি ওয়েভ 3টা। এবং হ্যাঁ, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা,
তিনটা আছে, আর মনে হয় একটা একটা আরো আছে। পি ওয়েভে শুরু থেকে নিতে হবে, ঠিক আছে? খেয়াল করো, আমি আমি বলছি যে পি আর এর ভিতরে কয়টা তোমার ঘর আছে, ছোট ঘর। তাহলে তুমি কাউন্ট করছো পি এর শেষ থেকে, পি এর শেষ থেকে ধরলে কিন্তু তিনটে ঘর, কিন্তু তোমাকে জি, ধরতে স্যার। হবে পি ওয়েভের বিগিনিং থেকে। তাহলে বিগিনিং শুরু হচ্ছে থেকে। জিরো, জিরো লাইন বরাবর উপরে দেখো। তাহলে এখান থেকে যদি আমি ধরি তাহলে 1 2 3 4 5, প্রায় 5টা ঘর, পাঁচটা। পাঁচ ঘরের একটু বেশি আছে। আমরা প্রায় 5.5 ধরতে পারি। আচ্ছা কল্পনা করো 5, ঠিক আছে? যদি 5 স্যার। ঘর হয়ে থাকে, যদি 5 ঘর হয়ে থাকে, তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি এখানে পি আর ইন্টারভেল কত, তোমরা কি বলবা? 5 দিয়ে গুণ করতে হবে কাকে? এক একটা ছোট ঘর কত? 0.04 সেকেন্ড না এক একটা ঘর? 0.04 সেকেন্ড। তাহলে যদি আমরা জিরোর একটু পরে আছে, তারপরেও এটা চলে আসবে, ওই পরে আবার একটু কম আছে, তাহলে 1 2 3 4 5টা ঘর। তাহলে 5টা ঘর 5 ইন্টু 0.04, তাই তো? তাহলে আমার এখানে আমি যখন জিজ্ঞেস করবো যে পি আর ইন্টারভেল কত, তাহলে এখানে বলতে হবে কত? 0.2 সেকেন্ড। তাহলে 0.2 সেকেন্ড আমি কি অঙ্কের মতো বুঝতে পারলাম না? সবাই বুঝতে পারছো না জিনিসটা? হ্যাঁ। তাহলে ইসিজি পেপার যখন, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো খেয়াল করো, পি পি কিউআরএস কমপ্লেক্স দেখতে পাচ্ছ, টি ওয়েভও দেখতে পাচ্ছ, তোমরা সব ছবিতে ক্লিয়ার। এখন এই যে বড় করে দেখি পি ওয়েভ, পি ওয়েভ শুরু হয়েছে কোথায় দেখো? পি ওয়েভ শুরু করছে এই যে জিরো লাইন বরাবর, দেখো ওই ওখানেই শুরু হয়ে গেছে। তাহলে পি এর নিচ থেকে তোমরা গুণা শুরু করো, কয়টা ঘর? 1 2, ঠিক আছে, 3 4 5, এই যে আর কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে? তাহলে মোট 5টা ঘর। তাহলে 5টা ঘর যদি হয় তাহলে 5 গুণ এক একটা ছোট ঘর হচ্ছে, আমি কি বললাম, 0.04 সেকেন্ড, 0.04 সেকেন্ড। তাহলে 5 গুণ 0.04 কত হয়? 0.2 সেকেন্ড। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় যে এখানে পি আর ইন্টারভেল কত এই গ্রাফ পেপারে, 0.2 সেকেন্ড, ঠিক আছে? এই সেম জিনিস সবকিছু গুণা যাবে। বাকি একটু বেশি বেশি আছে স্যার, ওইটা কাউন্ট করতে হবে না? ওইটা তোমার কাট হয়ে যাচ্ছে, দেখো পি ওয়েভটা একটু পরে শুরু হয়েছে, পি ওয়েভের নিচ বরাবর, হ্যাঁ ঠিক আছে? বাকিটা যদি তুমি ধরতে চাও এখানে ছবিতে ধরা যাবে, কিন্তু পি ওয়েভ খেয়াল করো, পি ওয়েভ কিন্তু জিরো লাইনের একটু পর থেকে শুরু হয়েছে, খেয়াল করছো? নিচে খেয়াল করো, জি স্যার। হ্যাঁ একটু পরে শেষ হয়েছে। এখন যদি এটা একটু পরে শেষ হয় আর তাহলে ওইটা একটু পরে, তাহলে সেইভাবে ধরতে হবে, ওই দুটো ওইভাবে ধরতে হবে, ঠিক আছে? 5টা। এর জন্য ইসিজিটা ক্লিয়ার কাট, ওই যে সূক্ষ্মভাবে দেখতে হয় আর কি, কোথা থেকে শুরু হয়েছে কোথায়। তাহলে এটা 5টা ঘর হিসেবে ধরলে অসুবিধা নেই, ঠিক আছে? 5 পয়েন্ট সামথিং আসলেও আসতে পারে, ওটা মেজর ইয়ে না। আচ্ছা তাহলে হচ্ছে 0.2 সেকেন্ড, এটা হচ্ছে পিআর ইন্টারভেল। এখন সেম ভাবে তুমি দেখো, তোমরা দেখো যে কিউ আর এস, কিউ ওয়েভ আছে নিচের দিকে আর উপরে আছে এস আছে নিচে, তাহলে কিউআরএস কমপ্লেক্স, তাই না? কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশনও কিন্তু বের করা সহজ। দেখো কিউআরএস কমপ্লেক্স কয়টা ঘর? একটা ঘর। তাহলে কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন কত? 0.04 সেকেন্ড, 0.04 সেকেন্ড। তাহলে এখানে যদি জিজ্ঞেস করা হয় কিউআরএস কমপ্লেক্সের এখানে কত, বলো 0.04 সেকেন্ড। আচ্ছা এরপরে আসো এসটি সেগমেন্ট। হ্যাঁ এস কোথায়? এই যে নিচে এখানে। আচ্ছা এস আমরা দেখতে পাচ্ছি, আর টি কোথায়? টি ওয়েভের একদম শুরুতে, যেটা ওইটা ধরবো যেখান থেকে শুরু হয়েছে। তাহলে এসটি কয়টা ঘর? একটা দুইটা তিনটা, তিনটার একটু বেশি আছে, যাও 3.5 মতো আছে। তাহলে সেইভাবে তাহলে হচ্ছে কয়টা সেগমেন্ট? তাহলে দেখো যে পি ওয়েভ কিউআরএস কমপ্লেক্স এসটি সেগমেন্ট, আর আরেকটা আছে কি কিউটি ইন্টারভেল, তাই না? কিউ শুরু হওয়ার থেকে শুরু করে টি ওয়েভ এর শেষ পর্যন্ত, সেটা হচ্ছে কিউটি ইন্টারভেল, খেয়াল করো। আর হচ্ছে আরেকটা আছে টি ওয়েভ, ঠিক আছে? তাহলে এই ওয়েভ যদি আমরা ধরি কিছু কিছু নর্মাল ইসিজির ভিতর কি কি ওয়েভ আছে, একটা হচ্ছে পি আর ইন্টারভেল ধরবো, কিউআরএস কমপ্লেক্স, তারপরে এসটি সেগমেন্ট, কিউটি ইন্টারভেল, আর হচ্ছে টি ওয়েভ। আর আমরা যে এই যে যে লাইনটার পরে যেটা প্রথমে বলা উচিত ছিল, যে এই যে জিরো বরাবর একটা লাইন আঁকা হয়েছে এবং তার উপর দিয়ে ইসিজি ছবি আসছে, এটাকে বলা হচ্ছে আইসো ইলেকট্রিক লাইন, বেজ লাইন, ঠিক আছে? আইসো ইলেকট্রিক বেজ লাইন, খেয়াল করো এই জিরো বরাবর যে আমাদের ইসিজি গ্রাফ পেপারটা তৈরি করা হয়েছে, জিরো বরাবর যদি দাগ দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে আইসো ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট মানে ইলেকট্রিক বেজ লাইন। এটাই হচ্ছে মোটামুটি একটা ইসিজি ছবি, বিস্তারিত আবার পরে আসবো আমরা। আচ্ছা এখন আসো ছবিটা আমরা একটু বুঝাই দিলাম, সবাই বুঝতে পারছো ছবিটা?
জি স্যার। আমি পাঠাই দেবো, কাউন্ট করে বুঝে নিবা, বুঝতে সমস্যা হলে আবার বুঝাই দিয়ে দেবে, অসুবিধা নেই। ইলেকট্রোকার্ডিওগ্রাম, তাহলে ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম, তাহলে ইলেকট্রোকার্ডিওগ্রামের যদি ডেফিনেশন আমরা দিই তাহলে কি দেবো, যে ইট ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। It is the graphical representation of the electrical activity of the heart, which is recorded from the skin by placing suitable electrode on the surface of the body with the help of electrocardiograph. ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ইলেকট্রোকার্ডিওগ্রামটা কি? একটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন না, দেখো আমরা আগের ছবিতে কি দেখলাম, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা গ্রাফ আঁকানো হয়েছে না, হ্যাঁ, একটা গ্রাফ পেপারের পরে একটা গ্রাফ আঁকানো হয়েছে, এই জন্যই বলেছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ইট ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। তার মানে কি, ইসিজি মেশিনের মাধ্যমে আমার হার্টের যে সারফেস আছে, হ্যাঁ, সারফেস এবং হার্টের ভিতরে কি করা হয়, একটা লো ভোল্টেজে একটা ইলেকট্রিসিটি পাস করানো হয়, সেটাকে বলা হচ্ছে যে ইট ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখার জন্য হার্টের হুইচ ইজ রেকর্ডেড, কোথা থেকে রেকর্ড করা হয়, ফ্রম দি স্কিন, আমাদের স্কিনের পরে। কিভাবে করা হয়, সুইটেবল ইলেকট্রোড, তাই না, সব ইলেকট্রোড আমাদের কিন্তু শরীরের হার্টের উপর বরাবর দেয়া হয়, চেস্ট লিড গুলো দেওয়া হয়, সেগুলো পরে আসবো আমরা কি কি লিড আছে। আচ্ছা, হার্ট হুইচ ইজ রেকর্ডেড ফ্রম দি স্কিন বাই প্লেসিং সুইটেবল ইলেকট্রোড, এই যে যেগুলো বসানো হয় সেগুলোকে বলা হচ্ছে সুইটেবল ইলেকট্রোড অন দ্য সারফেস অফ দ্য বডি উইথ দ্য হেল্প অফ ইলেকট্রোকার্ডিওগ্রাফ। আচ্ছা, এখন আসো, আমাদের ইসিজিটা করতেছি, তাই না, আমরা ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাফটা কেন করতেছি, ফার্স্টে যেটা বলা যায় কার্ডিয়াক অ্যারিথমিয়া, কারণ কার্ডিয়াক অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তাই না, এগুলো হার্ট রেট, হার্টবিট, এগুলো নরমালি, এগুলো বা কোনো কার্ডিয়াক অ্যারিথমিয়া বা কার্ডিয়াক অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা কিন্তু ইলেকট্রোকার্ডিওগ্রাফের মাধ্যমে আমরা কি ডিটেকশন করতে পারি। এছাড়া আর কি 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 বের করা যায়, একটা হচ্ছে কন্ডাকশন ডিফেক্টস অফ দ্য হার্ট, মানে ডিফারেন্ট টাইপ অফ হার্ট ব্লক আছে, তোমরা মনে অলরেডি পড়ে আসছো কিছু না, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, এই ধরনের যে হার্ট ব্লক গুলো আছে, বিভিন্ন ধরনের হার্ট ব্লক, তাই না, অথবা মানে বান্ডেলেও ব্লক থাকতে পারে, বিভিন্ন ধরনের ব্লক, এই ব্লক গুলো কিন্তু এই আমরা ইসিজি দেখার মাধ্যমে, ইসিজি কাউন্ট করার মাধ্যমে, আমরা ইসিজি করার মাধ্যমে বের করতে পারি। তাহলে ফার্স্টে হলো হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া, তারপর হচ্ছে কন্ডাকশন ডিফেক্ট অফ হার্ট, এন্ড দেন হচ্ছে আরো ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইসকেমিয়া এন্ড মায়োকার্ডিয়াল ইনফারকশন। কার কি ধরনের ইসকেমিয়া আছে, হ্যাঁ, অ্যান্টিলেটারাল ইসকেমিয়া হলো, ইসকেমিয়া কখন হয়, ইসকেমিয়া হচ্ছে যদি কোথাও ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়, যদি ধরো একটা সেল বা একটা অর্গানে বা কিছু এরিয়া, একটা অর্গানের কিছু এরিয়ায় যদি কি হয়, যদি হঠাৎ করে ব্লাড সাপ্লাই কি কমে যায়, তাহলে কি হবে, সেখানে সেলগুলো কি হবে, সেলগুলো আস্তে আস্তে ইসকেমিক চেঞ্জ হবে। ইসকেমিক চেঞ্জ মানে 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 আস্তে আস্তে সেলগুলো ব্লাড না পেলে কি হবে, সে তো নিউট্রিশনটা পাচ্ছে না, তার মানে কি আস্তে আস্তে সে নেক্রোসিস হবে, মানে হ্যাঁ, নেক্রোস টিস্যুতে সে আস্তে আস্তে চেঞ্জ হবে। তো ইসকেমিয়া বলা হচ্ছে এই মানে ওই যে নেক্রোস, এটাকে বলা হচ্ছে ইসকেমিয়া। তাহলে ইসকেমিয়া এন্ড মায়োকার্ডিয়াল ইনফাকশন, এমআই, মায়োকার্ডিয়াল ইনফাকশন, ওই ইসকেমিয়ার কারণে মায়োকার্ডিয়াল ইনফাকশন, সেটা যদি হার্টে যদি ইসকেমিয়া হয়, হার্টে যদি ব্লাড সাপ্লাই ব্যাহত হয়, কিছু কিছু এরিয়া ড্যামেজ হয়ে যায়, তাই না, তখন কিন্তু সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশন। বুঝতে পারতেছো, এটা আরো ব্রড টার্ম ইসকেমিয়া, তোমাদের প্যাথোলজিতে পড়ানো হবে, তখন তোমরা বুঝতে পারো ইসকেমিয়া কি, পুরো নেক্রোস দিয়ে ইসকেমিক পুরো চ্যাপ্টারই একটা আছে, ঠিক আছে, এমআই এর পরেও ইয়ে আছে, বিস্তারিত বলা হবে। এখন জাস্ট মনে রাখো যে ইসকেমিয়াটা কি, হার্টে যদি ব্লাড সাপ্লাই কি ব্যাহত হয় যে কোনো কারণে, কারণ আমি উপরেই বললাম যে কন্ডাক্টিভ ডিফেক্ট অফ দ্য হার্ট, যদি কন্ডাক্টিভ ডিফেক্ট হয় তাহলে তো হার্টের কারণে আমাদের সিস্টেমেও কিন্তু ব্লাড সাপ্লাই কম যাবে, আবার হার্ট কিন্তু নিজেও কি নিউট্রিশন কম পাবে, এবং নিজের যখন নিউট্রিশন কম পাবে, হার্ট নিজের ব্লাড সাপ্লাই ব্যাহত হবে, তখনই কিন্তু হার্টের ভিতরে আগেই ইসকেমিক চেঞ্জ শুরু হয়ে যাবে। সেটাকে, হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। স্যার এখন পাচ্ছি, এর আগে শোনা যাচ্ছে সরি, না শুনতে পাচ্ছিলাম না, আমার একটা ফোন আসছিল, সরি তোমাদের ডিস্টার্ব হলো, আমার একটা ফোন আসছিল বলে বারে বারে ইয়ে আসতেছিল, এই জন্য কেটে দিয়েছি, তারপর আসতেছে, এই জন্য ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখন কি বলতেছিলাম যে ইন্ডিকেশন অফ ইসিজি, ইসিজিটা আমরা কেন করি, একটা হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া, কন্ডাকশন ডিফেক্ট অফ দ্য হার্ট, ইসকেমিয়া এন্ড মায়োকার্ডিয়াল ইনফাকশন,
এন্ড দেন হচ্ছে চেম্বার এনলার্জমেন্ট এন্ড হাইপারট্রফি অফ হার্ট। তার মানে কি আমাদের অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হতে পারে, আবার ভেন্টিকুলার এনলার্জমেন্ট হতে পারে, তাই না? হার্টের যখন বেশি বেশি কি হার্টের পরে লোড পড়ে, তাই না? সেটা লোডটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু আস্তে আস্তে কি হয়, হার্টে হাইপারট্রফি হয়ে যেতে পারে। সেটা ভেন্টিকলও হতে পারে, তারপর হতে পারে, অ্যাট্রিয়াম হতে পারে। তাহলে সেই হাইপারট্রফি যদি হয় হার্টের কোনো চেম্বার, তাহলে সেটাও কিন্তু ইসিজির মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব, সেটাই বলছে। আর আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। যদি কারো শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তাই না? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স সাধারণত আমরা হাইপার ক্যালেমিয়াতে পাই, টল টিওএফ। আচ্ছা, সেটা আমরা পরে ব্যাখ্যা করব একদম শেষের দিকে। তাহলে সেই জন্য বলা হচ্ছে যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ওই মানে ইসিজির ভিতরে কিছু চেঞ্জ পাই। চেঞ্জ পেয়ে আমরা কিন্তু বলি যে এটা হতে পারে, ঠিক আছে? এই জন্য ইন্ডিকেশন একটা আসতেছে। আচ্ছা, এটুকু বুঝতে পারছো তোমরা সবাই? এখন আমরা একটু আসি যে বোঝার চেষ্টা করি যে এই যে একটা ওয়েভ তৈরি হলো, পি ওয়েভ, তাই না? পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, আর মেইনলি হচ্ছে টি ওয়েভ। এখন পি ওয়েভটা কেন হয়েছে? পি ওয়েভটা হয়েছে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। হ্যাঁ, ডিপোলারাইজেশন সবাই বুঝো। ডিপোলারাইজেশন জেনারেল ফিজিওলজি কথা বলেন স্যার, ভুলে গেছি স্যার। ভুলে গেলে ডিপোলারাইজেশন ভুললে হবে? সোডিয়াম ইনফ্লাক্স, হ্যাঁ হ্যাঁ, কি বলো, একজন বলো, একজন অন্তত বলো। সোডিয়াম আয়নটা ঢুকবে স্যার, হ্যাঁ, ঢুকলে ডিপোলারাইজেশন হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, তাই না? ডিপোলারাইজেশন মানে হচ্ছে কি তৈরি হবে? অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে। হ্যাঁ, কোন নার্ভ ইম্পালস আসলো, এসে কি করলো, সেল মেমব্রেনে এসে কি করবে, সে স্টিমুলেট করলে কি হবে, সেলটা কি হবে, সেলে ডিপোলারাইজেশন বা অ্যাকশন, ডিপোলারাইজেশন মিলেই হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল, তাই তো? কথাটা তাই তো আসতেছে, ডিপোলারাইজেশন এন্ড ডিপোলারাইজেশন এই দুইটা ফেজ মিলেই কিন্তু কি তৈরি হবে, অ্যাকশন পোটেনশিয়াল। তাইলে আমার যখন একটা নার্ভ ইম্পালস এসে সে শরীরের যে কোনো অর্গানে যেতে পারে, তাই না? হার্টে যেতে পারে, যে কোনো সেলে যেতে পারে, মাসেলে যেতে পারে। তাহলে যে কোনো জায়গায় যে যদি স্টিমুলেট দেয় তাহলে সেখানে যদি একটা স্টিমুলাস, কি ইফেক্টিভ স্টিমুলাস হতে হবে। আবার ছোট স্টিমুলাস হলে কিন্তু ওইভাবে হবে না। তাহলে ইফেক্টিভ যদি একটা স্টিমুলাস হয়, তাহলে নার্ভাস সিস্টেমে পড়াই দিয়ে আসছিলাম না তোমাদের, ইফেক্টিভ যদি স্টিমুলাস বা পিওএফ, এত ফোন আসতেছে। আচ্ছা, পি ওয়েভ হচ্ছে কি কারণে হচ্ছে? ডিউ টু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তার মানে কি, যদি অ্যাট্রিয়ামে, আমার হার্টে কি আছে, রাইট অ্যাট্রিয়াম আছে, লেফট অ্যাট্রিয়াম আছে, ঠিক আছে? দুইটা অ্যাট্রিয়াম আছে না? তাহলে অ্যাট্রিয়ামে যখন একটা অ্যাকশন পোটেনশিয়াল আসলো, সেখানে যখন অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, ডিপোলারাইজেশন তৈরি হবে, সেই ফেজটা হচ্ছে পি ওয়েভের মাধ্যমে দেখা যাবে, হ্যাঁ, লেফট আর রাইট অ্যাট্রিয়ামে। তাহলে পি ওয়েভ ইজ ডিউ টু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এবং অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হওয়ার সাথে সাথে যখনই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হবে তখনই কি হবে, অ্যাট্রিয়াম মাসেল গুলো কন্ট্রাকশন করবে না? অ্যাট্রিয়াল মাসেল গুলো পরপরই সাথে সাথে কন্ট্রাকশন করবে, মাসেল কন্ট্রাকশন করবে। তার মানে কি, আগে ডিপোলারাইজেশন হবে সেই সময় হচ্ছে মাসেল কন্ট্রাকশন করবে। আগে ডিপোলারাইজেশন হয়, অ্যাকশন পোটেনশিয়াল আসে, তারপরে মাসেল কন্ট্রাকশন হয়। এরপরে আসে কিউআরএস কমপ্লেক্স ইজ ডিউ টু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে কিউআরএস কমপ্লেক্স একসাথে, কিউআরএস, এটাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এখানে ভাগ যদি আমি করি, ভাগ তোমাদের প্রয়োজন নাই, তাও একটু জেনে রাখো। কিউ ওয়েভ হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন। এই যে পি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হলো। এইবার ওখানে নার্ভ ইম্পালসটা কোথায় চলে গেল? এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে যাবে না? আমরা বলছি না যে আস্তে আস্তে নামে? তাহলে প্রথমে অ্যাট্রিয়াম, তারপরে আস্তে করে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে যখন ডিপোলারাইজেশন করবে, সেটার জন্য তৈরি হবে এই কিউ ওয়েভ, নিচের দিকে যেটা আছে কিউ ওয়েভ তৈরি হবে। আর তারপরে হচ্ছে আর, দেখতে পাচ্ছ তোমরা আর ওয়েভটা কেন হবে? আমি এর আগে পড়ে আসছিলাম যে নার্ভ ইম্পালস কোন দিক দিয়ে নামে, হার্টের লেফট সাইড থেকে রাইট সাইডে যায়, মনে আছে কথাটা? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে হয়ে কোথায় যায়? লেফটের দিকে যায়, তারপরে রাইটের দিকে টার্ন নেয়। তাহলে এখন আসো আর ওয়েভ কেন আসছে? তাহলে লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, মনে থাকবে, লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এবং এস ওয়েভটা কেন আসছে? রাইট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ঠিক আছে? রাইট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে এস ওয়েভ। তাহলে কিউ আর এস, এই কিউ ওয়েভ, আর ও এস, টি ওয়েভ, এই তিনটা মিলে কি হচ্ছে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। জাস্ট
জাস্ট ভাগ করলে আমরা কিউএফটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ডিপোলারাইজেশন, আর ওয়েভটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এন্ড এস ওয়েভটা কেন রাইট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তাহলে তিনটা মিলায়ে তোমরা ভাগ করে না বলতে পারলেও এইভাবে বললে হবে যে কিউআরএস কমপ্লেক্স ইজ ডিউ টু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তোমাদের বোঝার স্বার্থে আমি একটু ভেঙে বললাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে টি ওয়েভ। টি ওয়েভ ইজ ডিউ টু কেন কেন হবে টি ওয়েভটা কেন হবে? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, তাই না? ডিপোলারাইজেশন স্টেজ হলো, তাহলে তারপরে রিপোলারাইজেশন স্টেজ আসবে, তাই না? রিপোলারাইজেশন স্টেজ আসবে, তখন হচ্ছে সেই জন্য টি ওয়েভটা কেন তৈরি হবে? ডিউ টু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এখন খেয়াল করো, উপরে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হলো, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হলো, আবার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হলো, তাহলে এখানে কি বাদ গেল? কি একটা বাদ গেছে, তাই না? Arterial repolarization. হ্যাঁ, গুড, ভেরি গুড। অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। এখন কথা আসছে যে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হলো, কিন্তু অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য কোনো ওয়েভ নেই কেন? এটা একটা প্রশ্ন আসতে পারে। কারণ কি? কারণ হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, এই যে উত্তরটা দেখো, মার্চেস উইথ দা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তার মানে কি ভেন্ট্রিক্যাল ডিপোলারাইজেশন এত মানে ইয়ে হয়, মানে এই যে সেকেন্ডটা ধরে হচ্ছে, তাই না, বা যে মানে যতটা জোরে হচ্ছে সেটা মার্চ করে যায় অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন আর কিন্তু রিপোলারাইজেশন হলেও ওইভাবে, কারণ এখানে কথাটা আসছে যে পি ওয়েভ যখন হয় তখন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়, এবং এই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন যখন হয় তার সাথে সাথে তার পরপরই কিন্তু সাথে সাথে কি হচ্ছে? ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়াল কন্ট্রাকশনটা হচ্ছে, এবং অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরপরই সাথে সাথেই কিন্তু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শুরু হয়। এখন এখানে যে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটা হয়, কিন্তু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হওয়ার কারণে এই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের কোনো ওয়েভ কিন্তু এখানে দেখা যায় না, মার্চ করে যায়, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সাথে মার্চ করে যায়। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? প্রথমে ডিপোলারাইজেশন, তারপরে কন্ট্রাকশন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইয়ে, তাহলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মার্চেস উইথ দা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এখন ছবিটা কিন্তু আগেরটাই, দেখো খেয়াল করো, এই দেখো পিআর ইন্টারভেল দেখাচ্ছে, অ্যাট্রিয়ার ভিতরে কি হচ্ছে? অ্যাট্রিয়ার ভিতরে পি ওয়েভটা হচ্ছে, এই যে ভেন্ট্রিক্যাল স্টেজ শুরু হয়ে গেছে, কিউ আর এস টি, টি পর্যন্ত একেবারে, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদের এখানে আগে বলা হলো না, সেটা হচ্ছে আর আর ইন্টারভেল। আর আর ইন্টারভেল, হ্যাঁ, আর আর ইন্টারভেল দিয়ে কিন্তু আমাদের খুব একটা ইম্পর্টেন্স আছে। আর আর ইন্টারভেল দিয়ে কেউ বলতে পারবা? একটা ওয়েভ পি কিউ আর এস টি, ঠিক আছে? ডান পাশে দেখতেছো পি কিউ আর এস টি, তাহলে একটা ওয়েভ থেকে আরেকটা ওয়েভ, তাই না? একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ, এই দুইটার ভিতরে যে আর আর ইন্টারভেল, উপরের দিকে দেখতে পাচ্ছ কিনা তোমরা? আর আর ইন্টারভেল, এই আর আর ইন্টারভেলের কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। কি বলো তো? আর আর ইন্টারভেল দিয়ে কি করা হয় বলো, বলতে পারবা কেউ? এই আর আর ইন্টারভেল দিয়ে আমাদের হার্ট রেট মাপা হয়। আমরা যখন ইসিজি পেপার দেখি তখন এই একটা আর থেকে আর একটা আর পর্যন্ত আমরা মাপ দিই, কয়টা ঘর আছে, হ্যাঁ, কয়টা ঘর আছে ভাগ দিলে আমরা পাওয়া যায়। সেটা আমি তোমাদেরকে দেখাই দেবো, এটা প্র্যাকটিক্যালে আছে। আচ্ছা আচ্ছা, এখন আসো যে ইসিজি মেশিন, হ্যাঁ, আমাদের প্রতি সেকেন্ডে 25 মিলিমিটার, 25 মিলিমিটার বলতে কয়টা ঘর? একটা বড় ঘর। একটা বড় ঘরের ভিতর বলছিলাম না যে 25টা ঘর থাকে? একটা বড় ঘরের ভিতর কয়টা থাকে ছোট ছোট ঘর? 25টা ঘর থাকে, 25টা ঘর থাকে। তাহলে এই ইসিজি মেশিন রান এট স্ট্যান্ডার্ড রেট অফ 25 মিলিমিটার পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে সে যাবে হচ্ছে 25 মিলিমিটার ঘর, মানে এক সেকেন্ডে যাবে হচ্ছে একটা বড় ঘর, ঠিক আছে? তাহলে আমরা যদি 5 মিলিমিটার ঘর ধরি, তাই না, 5 মিলিমিটার লার্জ স্কোয়ার, আমাদের একটা ইসিজি পেপার থাকে হচ্ছে 5 মিলিমিটার লার্জ, তাহলে 5 মিলিমিটার লার্জ ধরলে কত সেকেন্ড হয় ইসিজি পেপার? 5 গুণ 5 গুণ পয়েন্ট, হ্যাঁ 0.2 সেকেন্ড, হ্যাঁ গুড। তাহলে 0.2 সেকেন্ডে এই বড় লার্জ স্কোয়ার, একটা লার্জ স্কোয়ার কিন্তু 0.2 সেকেন্ডে যাবে, হ্যাঁ। আর আমাদের হচ্ছে 5টা লার্জ স্কোয়ার আছে, 5টা লার্জ স্কোয়ার আছে, যেটা 5 সেকেন্ডে 5টা লার্জ স্কোয়ার কিন্তু এটা ইয়ে করে। 5টা লার্জ স্কোয়ার যদি আমরা ধরি মিনিটে প্রকাশ করি, তাহলে 60 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 300 পার মিনিটে, হ্যাঁ, পার মিনিটে এরকম 300। একটা স্মল স্কোয়ার কত সেকেন্ড আবার বলো, তোমাদের মনে একটু ঝামেলা হচ্ছে।
আচ্ছা ঝামেলা হচ্ছে, আচ্ছা এখানে ঝামেলা হচ্ছে, দাঁড়া আমি বুঝাই দিচ্ছি, জিনিসটা সহজ, কঠিন করে লাভ নেই। আচ্ছা এক একটা ঘর কত করে, 0.04 সেকেন্ড, তাই না? তাহলে 5টা ঘর কত করে, 5টা ঘর 0.2 সেকেন্ড। হ্যাঁ 0.2 সেকেন্ড, তাই না? 0.2 হ্যাঁ 0.2 সেকেন্ড। তাহলে এরকম বলতেছি যে কয়টা লার্জ স্কোয়ার থাকে, 5টা। 5টা। হ্যাঁ তাহলে 5টা যেতে কতক্ষণ লাগবে? 1 minute। হুম 1 সেকেন্ড। 1 সেকেন্ড হবে স্যার, 1 সেকেন্ড। হ্যাঁ বুঝতে পারতেছো কিছু? 1 সেকেন্ড স্যার। 5 সেকেন্ড লাগবে হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি তোমাদের, একটা লার্জ স্কোয়ারে, তাই না? খেয়াল করো, একটা লার্জ স্কোয়ারে কয়টা ঘর থাকে, ছোট ঘর? 25টা। 25টা না? জি স্যার, 25 25টা। আচ্ছা এখন যদি আমরা আমাদের যে এক একটা লার্জ ঘর, তাই না, এক একটা লার্জ স্কোয়ার, এই এক একটা ছোট ঘর হচ্ছে 5, তাহলে ওই যে 5টা লার্জ স্কোয়ার যাবে, 5টা হচ্ছে 300 সেকেন্ড। আচ্ছা এটা পরে বুঝাবো আমি, আজকে ক্লাস তো, পরের দিন আমি বুঝাই দেবো, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নাই, বুঝাই দেবো, লিখে বুঝাই দিতে হবে, না দেখালে হবে না। আচ্ছা এখন আসো যে আমরা এই যে ওয়েভ বুঝাচ্ছিলাম, তাই না? ওয়েভটা তো বুঝতে পারছো, পি কিউ আর এস টি ওয়েভ, বুঝতে পারছো সবাই এটা? জি স্যার। আচ্ছা মিনিটের হিসেব পরে বুঝাই দেবো, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা এই পি কিউ আর এস কমপ্লেক্স সম্পর্কে যা বললাম এখানে সেটাই আছে, এখানে বাড়তি কিছু নাই। আচ্ছা ডিউরেশন বলে দিছি তোমাদের, তাই না? যে কোনটা কত সেকেন্ড, ছোট স্কোয়ার কত, সেটা বলে দিছি। স্পিড পেপার হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে একটা হচ্ছে পেপারের একটা স্পিড আছে, ঠিক আছে? পেপারটা কত স্পিডে সরবে, ঠিক আছে? সেটা হচ্ছে ইসিজি স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মুভমেন্ট অফ দ্য পেপার থ্রু দ্য, হ্যাঁ, মেশিন অ্যাডজাস্টেড, দুইটা স্পিডে থাকে, একটা হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড, 25 মিলিমিটার পার সেকেন্ড, আর আরেকটা হচ্ছে 50 মিলিমিটার পার সেকেন্ড, কিন্তু মেনলি হচ্ছে 5 মিলিমিটার পার সেকেন্ড। এই স্পিডে হচ্ছে কি পেপারটা স্পিড থাকে, মেশিনের ভিতর থেকে যে পেপারটা বের হয়, ওর বের হওয়ার যে স্পিডটা থাকে হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড, পার সেকেন্ডে 25 মিলিমিটার সেটা ইয়ে হয়। আচ্ছা এটা একটা ইয়ে। আচ্ছা আচ্ছা এখন আজকে একটা ছোট্ট জিনিস বলে দিই, তারপরে আর ইয়ে করবো না। আচ্ছা নর্মাল ইসিজি যদি আমরা রেকর্ডিং করি, তাই না, তাহলে আমরা ইসিজির ভিতরে হচ্ছে 12টা লিড পাই। কত লিড? 12 লিডস, 12 লিডস ইসিজি, ঠিক আছে? 12 লিডস ইসিজি। এটা হচ্ছে যেমন হচ্ছে একটা আছে হচ্ছে বাইপোলার স্ট্যান্ডার্ড লিম্ব লিড, ঠিক আছে? বাইপোলার স্ট্যান্ডার্ড লিম্ব লিড। আর আরেকটা আছে ইউনিপোলার লিম্ব লিড অথবা আগমেন্টেড ইউনিপোলার লিম্ব লিড, ঠিক আছে? এটা দুই নামেই বলা হয়, একটা হচ্ছে ইউনিপোলার লিম্ব লিড আর অথবা আগমেন্টেড ইউনিপোলার লিডস। আর আরেকটা যেটা আসবে ইউনিপোলার চেস্ট লিড। তাইলে চেস্ট লিডে থাকে হচ্ছে 6টা, ঠিক আছে? চেস্ট লিড দেখো V1 V2 V3 V4 V6 V8 V7 দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা চেস্ট লিড দেখতেছি, তাই না? পজিশন চেস্ট লিড পরে আসবো, আগে দেখো যে ইউনিপোলার চেস্ট লিড, এগুলো প্রত্যেকটা ইউনিপোলার, মানে একটার সাথে আর একটা কোনো ইয়ে নাই। তাহলে V1 থেকে শুরু করে V6 পর্যন্ত এগুলো চেস্টের উপরে লাগানো থাকে, কোথায় কোথায় লাগানো সেটাও আমি দেখাই দেবো। তাহলে V1 V2 V3 V4 V5 V6 এইগুলো হচ্ছে বলা হয় ইউনিপোলার চেস্ট লিড, 6টা চেস্ট লিড প্রোব লাগানো থাকে, ঠিক আছে? আর আরেকটা যেটা বলা হচ্ছে ইউনিপোলার লিম্ব লিড, তাই না? ইউনিপোলার লিম্ব লিডটা কোনটা? সেটা হচ্ছে হ্যাঁ রাইট আর্মে একটা লাগানো থাকে, রাইট আর্ম, আমাদের ডান হাতে একটা লিড লাগানো থাকে। তারপরে এবিএল বলতে হচ্ছে আগমেন্টেড, হ্যাঁ, এটা হচ্ছে লেফট লিড, এটা আগমেন্টেড ইউনিপোলার লিড, সেটাকে বলা হচ্ছে লেফট আর্ম, ঠিক আছে? একটা হচ্ছে রাইট আর্মে থাকবে লাগানো, আর একটা হচ্ছে লেফট আর্মে লাগানো থাকবে। আর একটা কোথায় লাগা থাকবে? লেফট লেগ, তাই না? লেফট ফুট, ওই যে পায়ে যে অ্যাঙ্কেল জয়েন্টটা আছে, তাই না? অ্যাঙ্কেল জয়েন্টের জাস্ট উপরের দিকে এটা লাগানো হয় আর কি, ইলেকট্রোড অন দা লেফট লেগ। এটাকে এই জন্য বলা হচ্ছে এভিএফ বলা হয়। তাহলে এভিআর, এভিএল, এভিএফ। তাহলে এভিআরটা কোনটা? যদি রাইট আর্মে যেটা লাগানো থাকে সেটা এভিআর, আর এভিএফ হচ্ছে লেফট আর্মে যেটা লাগানো থাকে। আর লেফট ফুট,
বা লেফট লেগে যেটা লাগানো থাকে সেটাকে বলা হচ্ছে এবিএফ। আচ্ছা, আর আরেকটা যেটা বললাম যে বাইপোলার স্ট্যান্ডার্ড লিড। হ্যাঁ, বাইপোলারটা স্ট্যান্ডার্ড লিড, লিভ লিড বলতে হচ্ছে এই যে লিড গুলো লাগানো হয়, তাই না? এই যে আমি যেটা বললাম, ইলেকট্রোড অন দ্য রাইট আর্ম, তারপর লেফট আর্ম এবং লেফট লেগ, এই তিনটে ইলেকট্রোড লাগানোর কারণে একটা জোন তৈরি হয়। হ্যাঁ, ওই তিনটে জায়গা যদি ছবি একটা আঁকানো হয়, ছবিটা আছে এই যে খেয়াল করো, আমি দেখাচ্ছি, খেয়াল করো, এই দেখো, খেয়াল করো ছবিটা, খেয়াল করো। হ্যাঁ, এই দেখো লেফট, এই যে লিড ওয়ান কোনটা? লিড ওয়ান হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এই যে লিড ওয়ান, এই যে লিড ওয়ান দেখো, লেফট সাইডে একটা লাগানো আছে, লেফট হ্যান্ডের সাথে একটা লাগানো আছে, তারপরে রাইট হ্যান্ডে, হ্যাঁ রাইট থেকে একটা লাগানো আছে, আবার লেফট লেগে একটা লাগানো আছে। হ্যাঁ, খেয়াল করতেছে কোথায় কোথায় লাগাইছে, দেখানো যাচ্ছে। হ্যাঁ, এই দেখো, এই তিনটে লাগানোর কারণে হাত বরাবর কি হয়েছে, একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না? এটাকে বলা হচ্ছে ইনফোভেন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ইনফোভেন্স ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এর কারণে খেয়াল করো যে এই তিনটে জায়গায় লাগানোর কারণে তিনটে লিড তৈরি হয়েছে, লিড ওয়ান, লিড টু, লিড থ্রি। লিড ওয়ানটা কোন জায়গায় খেয়াল করো, লিড ওয়ানটা হচ্ছে আমার লেফট আর্ম রাইট আর্ম, লেফট আর্ম রাইট আর্ম, এই দুটোর মাঝখানে লিড ওয়ান তৈরি হয়েছে। খেয়াল করছো? খেয়াল করো, লিড ওয়ানটা উপরের ছবিতে, হ্যাঁ ইন্ডিকেট করতেছে লেফট আর্ম রাইট আর্ম, এই দুটোর মাঝখানে লিড ওয়ান তৈরি হয়েছে। আর যদি আমি ধরি, এই যে, হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা, রাইট আর্ম আর লেফট লেগ, রাইট আর্ম লেফট লেগ, তাই না? এর ভিতরে কি তৈরি হয়েছে দেখো, লিড টু। এই দুইটা ওয়্যারের মাঝখানে তাকাও তোমরা, হ্যাঁ রাইট আর্ম লেফট লেগ, এই দুটোর মাঝখানে লিড টু। আর লেফট লেগ লেফট আর্ম, এই দুটোর মাঝখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে, লিড থ্রি। ঠিক আছে, এটার কথা আমি বলতেছি, এই যে লেফট আর্ম লেফট লেগ, এই দুটোর মাঝখানে কি তৈরি হয়েছে, লিড থ্রি। লিড থ্রি না? খেয়াল করো, একটু খেয়াল করে, সহজ জিনিস, একদম সহজ জিনিস, খেয়াল করো। এই যে লেফট আর্ম, লিড ওয়ান কোথায় তৈরি হয়েছে বলতেছি, লিড ওয়ানটা তৈরি হয়েছে এই যে লেফট আর্মে একটা প্রুফ লাগানো হয়েছে, আর রাইট আর্মে প্রুফ লাগানো হয়েছে। হ্যাঁ, এই দুটোর মাঝখানে এই যে লিড ওয়ান তৈরি হয়েছে, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে লিড ওয়ান, এই দুটোর মাঝখানে যেটা তৈরি হচ্ছে। আর লিড টু কাকে বলা হচ্ছে, রাইট আর্ম, এই যে ডান পাশে আছে রাইট আর্ম এন্ড লেফট লেগ, হ্যাঁ এর মাঝখানে লিড টু তৈরি হয়েছে। আর এই যে লেফট লেগ আর লেফট আর্ম, এই দুটোর মাঝখানে কি তৈরি হয়েছে, একটা লিড থ্রি তৈরি হয়েছে। এবার বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এইভাবে প্রত্যেকটা জিনিস একটু বুঝলে এটা কঠিন কিছু না। আচ্ছা, এখন আসো, সরি চলে গেল। আচ্ছা, এখন আসো, ওখানে ওইটাই ওই লিড গুলোর কথাই বলা হচ্ছে। এখানে যে লিড গুলোর কথা হচ্ছে আমি ছবি দেখে বুঝাই। এই যে লিড ওয়ান কি বলছে, ডিফারেন্স অফ পোটেনশিয়াল বিটুইন লেফট আর্ম রাইট আর্ম, এই যে ওখানে ছবিতে যেটা দেখায় আসলাম। আর লিড টু হচ্ছে ডিফারেন্স অফ পোটেনশিয়াল বিটুইন রাইট আর্ম লেফট লেগ। আর লিড থ্রি হচ্ছে ডিফারেন্স অফ পোটেনশিয়াল বিটুইন লেফট আর্ম লেফট লেগ। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ সেটা আমি পরে আরো একটা ক্লাস পরে আমি বুঝাই দেবো। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ এখন বলতে গেলে আবার তোমাদের ভুলে যাবে। আগে বুঝে নাও যে লিড গুলো কোথায় লাগানো হলো, বা লিড গুলো বা আর্মে কোথায় কোথায় লাগানোর কারণে কি কি লিড তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে 12টা লিড তোমরা পাইছো, মিলাতে পারছো 12টা লিড, কোথায় কোথায় 12টা লিড আছে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই, আজকে আর বেশি দূর যাবো না। এরপরে গেলে তোমাদেরকে আমি এই ইয়ে পাঠাই দেবো। ঠিক আছে, আমি লেকচারটা পাঠাই দেবো, তোমরা বাসায় এটা খুব খেয়াল করে পড়বা, কঠিন কিছু না, সহজ জিনিস। স্যার আর ব্লাড কয়েকটা- গ্রুপে এটা স্যার লেকচার হ্যাঁ blood group। আচ্ছা, কি পাঠাইনি বলো, কোনটা কোনটা? ব্লাড গ্রুপ, দেন হচ্ছে ফার্স্ট ওই যে সিবিএস এর ও, ফার্স্ট আচ্ছা, আইটেমটা আচ্ছা। স্যার। আচ্ছা ব্লাড গ্রুপিং, হয়নি স্যার। হ্যাঁ ব্লাড গ্রুপিং পড়াচ্ছিলাম, ব্লাড গ্রুপিং তো শেষ হয়নি মনে হয় না? না স্যার, ব্লাড গ্রুপিং শেষ হয়নি, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন পড়াতে হবে। হ্যাঁ বলো, কে বলতেছো? স্যার হচ্ছে আচ্ছা। ওই ব্লাড গ্রুপে কিছু বাদ ছিল, আর হচ্ছে হলো যে সিবিএস এর ফার্স্ট আইটেমটা মানে শেষ করছেন, বাট লেকচার শিটটা দেন বুঝতে স্যার। পারছি তুমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি পাঠাই দেবো, সবকিছু পাঠাই দেবো। আমি এখন প্রাথমিক পর্যায়ে তোমাদের ইসিজি যেহেতু ধরছি, ইসিজিটা জি, জি, পাঠাই দেবো, শেষ। ইসিজিটা শেষ করে ওই দুটো আমি শেষ করে দেবো। ঠিক আছে।